ক্যারামের বলা হয় যে মোশাররফ করিমের টার্নিং পয়েন্ট বা টার্নিং ক্যারেক্টারটা ছিল হচ্ছে ক্যারামের ওই তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আসলে আপনার করার কথা বা পেশরাফের করার কথা, মানে ঘটনাটা কি বদলালো কিভাবে, গল্পটা যদি বলতেন। এই গুপ্তচর বৃত্তি কিভাবে সম্ভব হলো? ওনারা তো অনেক ব্যাকগ্রাউন্ড স্টাডি করে। হ্যাঁ, আমি আসলে সে সময় ভয়েস ওভার দিচ্ছিলাম দিতাম আচ্ছা রেগুলার। তো জুই হেয়ার অয়েলের ভয়েস ওভার দিলাম লাস্ট তাহসানের মিথিলার দিয়ে, রাত হয়ে গেল অনেক ধনচিত্র থেকে, সরোয়ারের বাসায় গিয়ে ঘুমায় পড়লাম। মোস্তফা সরোয়ার ফারুকী। হ্যাঁ। জি। তো পরের দিন সকালে চঞ্চল চৌধুরীকে নিয়ে যাচ্ছে ওরা সুন্দরবনে, গ্রামীণ ফোনের যে মা বিজ্ঞাপনটা যেটা দিয়ে চঞ্চল চঞ্চল হলো, চৌধুরীর কত দূর আর ওই- কত দূর, right? হ্যাঁ হ্যাঁ। তো আমি মন খারাপ করে দোতলায়, বাড়ির দোতলার ছাদের উপরে, ওরা মাইক্রো নিয়ে যাচ্ছে। শিরিন আপা বললো যে বাপ্পি যাবি না? আমি বললাম না, তুমি তো জানো না, আমাকে গেলে ওই চঞ্চলের পাশে গিটার মিটার নিয়ে দাঁড় করায় দেবে সাইড ক্যারেক্টারে। অথচ গত 7 রাত আমাকে রাতের বেলা বলছে চুল কাট, আর ভোরবেলা উঠে বলছে চুল কাটিস না। মানে আমার এই স্বপ্ন দেখাচ্ছে 7 দিন ধরে, এখন নিয়ে যাচ্ছে চঞ্চলে। তো মাইক্রো থেকে ও নেমে আবার দোতলায় উঠে আসলো, এসে বললো যে তুই মন খারাপ করিস না, আমি ফিরে এসে ক্যারাম ধরবো, ক্যারামে শফিকুল ক্যারেক্টার তুই, আর বিউটি করবে তিশা, তুই মন খারাপ করিস না। কে বললো এটা? মোস্তফা সরোয়ার ফারুকী। তো এরপরে ফিরে আসছে ওরা, 4-5 দিন কোনো খবর নেই। হঠাৎ সরোয়ারের ফোন, তোর গ্রুপের বসার গ্রুপটা না শফিকুল ক্যারেক্টার দিয়ে দিছি। হেসে হেসে বলতেছে। তো আমি বললাম যে, একটু গালি দিলাম, দিয়ে বললাম যে আমার কি কখনো ডাকবি না কোনো ভয়েস ওভার টোভারে, তো কোনো প্রোডাকশন আমি করবো না। আজিজ মার্কেটে আমার অফিস, তো ওখানে গেলাম। পরে আশুতোষ সুজন আর কচি খন্দকার এসে খুব বোঝানোর চেষ্টা করলো, তপন ক্যারেক্টার অনেক ভালো ক্যারেক্টার, এই ক্যারেক্টার আমি করবো না, এটা আমি সরোয়ারের কোনো প্রোডাকশনই করবো না। তো যাই হোক, পরের দিন ভোরবেলা ঘুমের থেকে উঠে আমি হাইজ্যাক হয়ে, আমি মানে নিজেকে আবিষ্কার করলাম একটা মাইক্রোর মধ্যে, এবং 12 দিন পরে তপন ক্যারেক্টার শ্যুট করে আমি ফিরে আসলাম ঢাকাতে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু সেই তপনটাও তো এখনো লোকজন মনে রেখেছে, এবং সেটি বলছে এত, আপনি যেটি বলছিলেন একটু আগে, যেটা এত মেধহীন, এবং সেটা এত বছর পরে এসেও এখনকার মানে ওটিটিতে অনেক কাজ হয়, কিন্তু আপনার সেই চরিত্রায়নটা এখনো মানুষ মনে রেখেছে, এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা হয়। আমি একটা ছোট একটা উদাহরণ দিই। মানে মাঝে তো ব্রেক ছিল আমার, ব্রেকের পরে আমি দুটো খুব উল্লেখযোগ্য কাজ করলাম, অনেক কাজ করছি আর কি। তো কিডনি এবং ফিমেল 3। তো ফিমেল 3 একটা ক্লিপস একটা ভদ্রলোক দেখি একটা গ্রুপে দিয়ে বলছে, ইনি কে? আচ্ছা ইনাকে অমি ভাই কই পাইছে? আচ্ছা। তবে ভালো লাগছে ওনার একটি। তো আমি দেখলাম যে ঘন্টাখানিকের মধ্যে প্রায় 1000 কমেন্টস পড়ে গেল, আচ্ছা। যে ইনাকে তুমি চেনো না, তুমি তো বাচ্চা, এ তো পুরনো পাপি, ওনার ক্যারাম দেখো নাই, ওনার চিরকুমার সঙ্গ দেখা সঙ্গ নাই, দেখা নাই, right. এইভাবে একটা আবার একটা নাম, কিন্তু ওই ঘুরে ঘুরে ক্যারামের কথাটাই বারবার আসছে। হ্যাঁ। তো ক্যারাম এখনো আনবিটেবল। এটা আমি একটা ছোট প্রশ্ন করি, এটা নিয়ে আফসোস হয় আপনার কোনো, ক্যারামের এই রোলটা প্লে করতে পারেন নাই বা আপনাকে মোস্তফা সরোয়ার ফারুকী দেন নাই, এটা নিয়ে কোনো আফসোস কি আপনার মধ্যে? আফসোস না, এখানে একটা আমার জন্য কিছু ক্ষতির ব্যাপার আছে। যেহেতু একটা ক্যারেক্টার কনসিভ করে ফেলছি, আরেকটা ক্যারেক্টার যখন করা হচ্ছে, তখন ওই ক্যারেক্টার থেকে বের হয়ে আরেকটা ক্যারেক্টারে ঢোকাটা কঠিন হয়ে যায়। আচ্ছা। তো ক্যারামের ফার্স্ট পার্টে যেটা হয়েছিল, যে আমাকে ক্যারেক্টারে ইন করতে আমার অনেক বেগ পেতে হয়েছিল, কষ্ট হয়েছিল আমার। আচ্ছা। আর যখন এটা খুবই স্বাভাবিক, আমরা সবাই জানি যে নাটকে বা সিনেমায় হিরো এবং হিরোইনের যে ট্রিটমেন্টটা থাকে, অন্য ক্যারেক্টারে সেই ট্রিটমেন্ট থাকে না। সেক্ষেত্রেও একটা মানসিকভাবে একটু কষ্ট লাগার ব্যাপার হয়। এবং ক্যারাম তো আমি তো সবসময় সরোয়ারের সাথেই থাকতাম। এডিটিং প্যানেলে নিয়ে গেল, অ্যাক্টিং করছে না, বাল করছে, এই সিন বাদ আমার সামনে 7টা সিন ফেলে দিল। তো ফেলে দেওয়ার পরে এখন যে তপন, সেই তপন দাঁড়ায় আছে আর কি। তো ওই ক্ষতিটা তো আমার হয়েছে।